আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এবং বিবিএ পাস কোর্সের থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি নিয়ে আলোচনা করব। এই অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটির উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 13, তার মানে এর আগে আমরা আরও 12টি ক্লাস নিয়েছিলাম। সেই 12টি ক্লাসে আমরা এই চ্যাপ্টারের টোটাল রুলস থেকে শুরু করে এক্সাম্পল দেখিয়েছি। তারপর আমরা এখানে এনইউর কোয়েশ্চেনগুলো ধারাবাহিকভাবে সমাধান করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এনইউর আরেকটি ম্যাথ সমাধান করব। সেই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ অনার্স থার্ড ইয়ারে 2019 সালে পার্ট বিতে এসেছিল। তো পার্ট বিতে যেহেতু ম্যাথটি এসেছিল 4 মার্কসের জন্য এবং এটা একটু এক্সেপশনাল ম্যাথ, তাই এই ম্যাথটা গুরুত্ব সহকারে আমাদের সমাধান করা উচিত। এই জন্য মূলত এই ম্যাথটি সমাধান করে দিচ্ছি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে তোমাদের জন্য ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। আমাদের অ্যানাউন্সমেন্টে হচ্ছে আমাদের অফলাইন কোচিংয়ের পাশাপাশি কিছু অনলাইন কোচিংয়েরও আয়োজন করা হয়েছে বিবিএ অনার্স থার্ড ইয়ারের জন্য। তো বিবিএ অনার্স থার্ড ইয়ারের আপাতত আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে ভর্তি নিচ্ছি। তো তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও তারা নিম্নে যে উল্লেখিত নিয়মটা আছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যে ইনফরমেশনগুলো পাঠিয়ে দেবে। এখানে যে ইনফরমেশনগুলো আমরা তোমাদেরকে চাইছি, এই ইনফরমেশনগুলো পাঠিয়ে তোমাদের যত প্রশ্ন আছে আমাদের কোর্স সম্পর্কে সেই প্রশ্নগুলো করে তোমরা জেনে চাইলে তোমাদের ইচ্ছা করে তোমরা ক্লাসে ভর্তি হতে পারো। আমাদের কোর্স ফিটা তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমাদের এই কোর্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মোট 5টি সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে, বা 5টি সাবজেক্টের যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো তোমাদের সমাধান করে দেওয়া হবে, সাথে তোমাদের অ্যানুয়াল কোয়েশ্চেনগুলোও সমাধান করে দেওয়া হবে। তো আশা করি আমাদের সাথে যদি তোমরা থাকো এবং আমাদের কাছে যদি কোর্সগুলো করো তোমরা উপকৃত হতে পারবা, এবং তোমাদের উপকৃত করার জন্য যেটুকু চেষ্টা সেটুকু করবো আমরা ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তোমরা যারা আমার ক্লাসটি দেখতে চাও, আমাদের ক্লাসগুলো কীরকম হয়, তোমরা আমার ইউটিউব চ্যানেল ইজি অ্যাকাউন্টিং বাংলায় যদি আমাদের ক্লাসগুলো অনেকগুলো ক্লাস ডেমো ক্লাস দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পারবা। তো এখানে আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব তোমরা সেই ম্যাথটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই ম্যাথে কী বলা আছে আমরা একটু পড়ি। The following data were taken from balance sheet accounts of সাত কর্পোরেশন। সাত কর্পোরেশনের ডিসেম্বর 31, 2018 সালের ব্যালেন্স শিট থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। এখানে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 5 লক্ষ টাকা, ডেপ্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ ঋণপত্রে আমাদের যে বিনিয়োগ সেটা আছে 6,24,000 টাকা, কমন শেয়ার মানে কমন স্টক দেওয়া আছে 6 লক্ষ টাকা, যার পার ভ্যালু হচ্ছে 10 টাকা, অর্থাৎ একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। আমাদের টোটাল 6 লক্ষ টাকার কমন স্টক দেওয়া আছে। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক বা কমন শেয়ার আছে 1,50,000 টাকা। আমাদের পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস দেওয়া আছে কমন শেয়ারের 1,50,000 টাকা। রিটার্ন আর্নিংস আছে 8 লক্ষ টাকা। এবার আমাদের ইনস্ট্রাকশনে বলে দিছে প্রিপেয়ার দ্য রিকোয়ার্ড জার্নাল এন্ট্রিজ দ্য ফলোয়িং আনরিলেটেড আইটেম। এখানে আমাদের বলা হয়েছে যে আনরিলেটেড আইটেমগুলো জার্নাল করতে। আনরিলেটেড আইটেম মানে কি? আনরিলেটেড আইটেম মানে হচ্ছে আমাদের এই যে এ নাম্বার রিকোয়ারমেন্ট এবং বি নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে কোনো রিলেশন নেই, দুইটা রিকোয়ারমেন্টকে আলাদা আলাদা মূল্যায়ন করে আমাদের জাবেদাটা করতে হবে। তো আমরা সর্বপ্রথম রিকোয়ারমেন্ট এর জার্নালটা করব। এর জার্নাল আমাদের বলা হয়েছে 5% স্টক ডিভিডেন্ড ইজ ডিক্লার অ্যান্ড ডিস্ট্রিবিউট এট এ টাইম। একসাথে আমাদের 5% স্টক ডিভিডেন্ড ডিক্লার করেছে এবং ডিস্ট্রিবিউট করেছে, যেখানে মার্কেট প্রাইস হচ্ছে 39 টাকা। তার মানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে পার ভ্যালু হচ্ছে 10 টাকা আর শেয়ারগুলো মার্কেট প্রাইস কত? 39 টাকা। তার মানে আমাদের অ্যাক্সেস আছে কত? আমাদের অ্যাক্সেস আছে প্রতি শেয়ারে 29 টাকা। তোমরা যারা স্টক ডিভিডেন্ড সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে আমার একটি ক্লাস দেওয়া আছে, 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসটা হবে মেবি। ওইখানে আমরা স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখলে স্টক ডিভিডেন্ড সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এখন এই স্টক ডিভিডেন্ডের জার্নালটা করব। স্টক ডিভিডেন্ডের জার্নালটা আমরা কীভাবে করব দেখো। আমরা প্রথম জাবেদা দিব রিটার্ন আর্নিংস ডেবিট। তো তোমরা এটা যারা আগের ক্লাসগুলো দেখেছো বা আমার ধারাবাহিকভাবে তোমরা আমার ক্লাসগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমাদের স্টক ডিভিডেন্ড ঘোষণা করলে রিটার্ন আর্নিংস ডেবিট করতে হবে, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট করতে হয়, এবং পেড ইন এক্সেস অফ পার ভ্যালু ড্যাশ কমন স্টক দিয়ে আমরা ক্রেডিট করে দিব। তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, রিটার্ন আর্নিংস ডেবিট করবো আমরা কত টাকা। আমাদের টোটাল শেয়ার আছে কত? আমাদের টোটাল শেয়ার আছে হচ্ছে 6 লক্ষ টাকা মূলধন। এই 6 লক্ষ টাকা মূলধনের যদি প্রত্যেকটা শেয়ার হয় 10 টাকা করে, তাহলে 6 লক্ষকে 10 দিয়ে ভাগ দিলে আমাদের কমন স্টক আছে কত? 60,000 শেয়ার। এই 60,000 শেয়ারের 5% স্টক ডিভিডেন্ড দিব আমরা। কত পার্সেন্ট? তোমরা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ, আমি একটু হাইলাইটস করে দিচ্ছি। 5%। এই 5% স্টক ডিভিডেন্ড দিলে তাহলে আমাদের স্টক ডিভিডেন্ডের যে শেয়ার সেটা চলে আসবে 60,000 টাকার 5% করলেই আমাদের যে কয়টা শেয়ার দিতে হবে সেই শেয়ারটা চলে আসবে। শেয়ারগুলোর
মার্কেট প্রাইস কত 39 টাকা। তোমরা জানো রিটেন আর্নিংসের সাথে এই মার্কেট প্রাইসটা গুণ করতে হবে। তার মানে আমরা এখানে রিটেন আর্নিংস পেয়ে গেলাম 1,17,500 টাকা। এখন মার্কেট প্রাইসের থেকে আমরা এখানে পার ভ্যালু যে 10 টাকা আছে সেটা কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলে ক্রেডিট করব। তাহলে এখানে 3000 গুণ 10 কেমনে 60,000-এর 5% করলে 3000 আসে। 3000-এর সাথে 10 টাকা গুণ করলে আমরা পেয়ে গেলাম 30,000 টাকা কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল। তাহলে 10 টাকা শেয়ারটা যদি আমরা 39 টাকা 10 টাকা শেয়ারটা যদি আমরা 39 টাকা বিক্রি করি তাহলে এক্সেস কত? এক্সেস হচ্ছে 29 টাকা। ওই 29 টাকাটা আমরা পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালুতে দিয়ে দিব 87,500 টাকা। তাহলে তোমরা স্টক ডিভিডেন্ডের জাবেদাটা বুঝে গেছো। এবার আমরা স্টক ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউট করে দেবো। আমাদের দুইটা জিনিস চাইছে, একটা চাইছে ডিক্লার আর একটা বলছে ডিস্ট্রিবিউটেড। তাহলে আমরা ডিস্ট্রিবিউটেড করবো কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট। কত টাকা? এই যে 30,000 টাকা কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল আমরা লিখেছিলাম সেই 30,000 টাকা কিন্তু এখানে আমরা বসাই দিব এনে। তো আশা করি তোমরা এই নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছো। এবার চলে যাবো আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে। এবার আমরা চলে যাবো রিকোয়ারমেন্ট বিতে। রিকোয়ারমেন্ট বিতে কী বলেছে দেখো, এ ডিভিডেন্ড ইজ ডিক্লার January 5, 2019। 2019 সালের 5 জানুয়ারি তারিখে একটা ডিভিডেন্ড ডিক্লার করেছে অ্যান্ড পেড January 25, 2019। 2019 সালের 25 জানুয়ারি তারিখে এই ডিভিডেন্ডটা পেড করেছে, মানে 20 দিন পরে। ইন বন্ড হেল্ড অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। কি ডিভিডেন্ডটা দিয়েছে? একটা বন্ড দিয়েছি আমরা, যেটা আমাদেরকে ইনভেস্টমেন্ট হিসাবে আছে। অর্থাৎ আমাদের কাছে যে বন্ডটা ইনভেস্টমেন্ট আছে আমরা সেই বন্ডটারই ডিভিডেন্ড হিসাবে ঘোষণা করেছি, মানে এটাকে বলা হয় প্রপার্টি ডিভিডেন্ড। অর্থাৎ কোনো সম্পদকে যখন কোনো কোম্পানি ডিভিডেন্ড আকারে দিয়ে দেয় তখন এটাকে বলা হয় প্রপার্টি ডিভিডেন্ড। তো বন্ডে বিনিয়োগ করেছি, ওই বিনিয়োগটা আমাদের জন্য সম্পদ, কারণ আমরা কী করেছি ওই সম্পদটাই ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিয়েছি। দ্য বন্ড হ্যাভ এ বুক ভ্যালু অফ এ টাকা 90,000। এই বন্ডের বইয়ের মূল্য হচ্ছে 90,000 টাকা। অর্থাৎ আমরা ডিভিডেন্ড হিসাবে যে বন্ডটা দিয়েছি সেই বন্ডটার বইয়ের মূল্য বইয়ে লেখা আছে 90,000 টাকা, বাট ফেয়ার ভ্যালু হচ্ছে 1,25,000 টাকা। ভালো করে খেয়াল করো, মার্কেটে এই বন্ডটার বর্তমানে বাজার মূল্য হচ্ছে 1,25,000 টাকা। তার মানে আমাদের বইয়ের 90,000 টাকার বন্ড আমরা ডিভিডেন্ড হিসাবে দিয়ে দিয়েছি কাদেরকে? শেয়ার হোল্ডারদেরকে। কিন্তু ওই বন্ডের বাজার মূল্য হচ্ছে 1,25,000 টাকা। এক্ষেত্রে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে আমরা যখন বন্ডটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাজারের মূল্য বেড়ে গেছে, আমাদের এটাকে রিভ্যালুট করতে হবে। তার মনে রাখবা, কোনো সম্পদ যখন ডিভিডেন্ড হিসাবে দিয়ে দেওয়া হবে সেই সম্পদের মূল্য যদি বাজার মূল্য বেড়ে যায় তখন এটাকে রিভ্যালুট করতে হয়, বা বাজার মূল্য কমে গেলেও রিভ্যালুট করতে হবে, বাজার মূল্য বেড়ে গেলেও রিভ্যালুট করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এই 90,000 টাকার বন্ডটাকে প্রথমে রিভ্যালুট করে 1,25,000 টাকা বানিয়ে নেব। তাহলে 90,000 টাকার বন্ড যদি 1,25,000 টাকা হয়, কত বাড়ছে? 35,000 টাকা বেড়ে গেছে। এই 35,000 টাকা দিয়ে আমরা রিভ্যালুয়েশনের একটা জাবেদা দিব। সেই জাবেদাটা কী হবে? বন্ড ইনভেস্টমেন্ট ডেবিট। যেহেতু ইনভেস্টমেন্টের মূল্য বেড়েছে তাই বন্ড ইনভেস্টমেন্ট ডেবিট। এখানে ডেপ্ট ইনভেস্টমেন্ট লেখা ছিল, আমরা চাইলে ডেপ্ট ইনভেস্টমেন্ট লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। এখানে বন্ড বলছে, আমি বন্ড ইনভেস্টমেন্ট লিখেছি, কেউ যদি চাও ডেপ্ট ইনভেস্টমেন্টও লিখতে পারো। তা আমরা এখানে বন্ড ইনভেস্টমেন্ট ডেবিট করেছি। তো বন্ড ইনভেস্টমেন্ট ডেবিট করেছি কেন? কারণ সম্পদের মূল্য বাড়লে আমরা জানি সম্পদ ডেবিট হয়। তো আমাদের বন্ড ইনভেস্টমেন্টটা কি? সম্পদ, এই জন্য আমরা ডেবিট করেছি বন্ড ইনভেস্টমেন্ট ডেবিট। আর ক্রেডিট করবো কি? গেইন অন অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন মানে বৃদ্ধি পাওয়া অফ বন্ড ইনভেস্টমেন্ট। গেইন অন বন্ড ইনভেস্টমেন্টটা ক্রেডিট করবো 35,000 টাকা দিয়ে। এখন কি হলো? বন্ড ইনভেস্টমেন্ট আমাদের বইয়ের মূল্য ছিল 90,000, এখন আমরা আবার ডেবিট করেছি 35,000। এখন বন্ডের মূল্য হয়ে গেল কত? 1,25,000। আমি মার্কিংটা একটু ইরেজ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বন্ডের মূল্য কত হয়েছে এখন? 1,25,000। এখন যখন আমরা শেয়ার হোল্ডারদেরকে এই ডিভিডেন্ডটা দিব, বন্ডটা দিব, তখন কিন্তু 1,25,000 দাম ধরে আমরা দিয়ে দিব, যেহেতু আমরা বন্ডের মূল্যটা বাড়িয়ে নিয়েছি। এখন আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করব। প্রপার্টি ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে জাবেদা হয় রিটেন আর্নিংস ডেবিট প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। রিটেন আর্নিংস ডেবিট প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, যেই দাও না কেন, তুমি যদি ইকুইপমেন্ট দাও, তুমি যদি ফার্নিচার দাও, বন্ড দাও, ঠিক আছে, যে কোনো ইনভেস্টমেন্ট যদি দিয়ে দাও, তখন জাবেদা দিবা রিটেন আর্নিংস ডেবিট প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট 1,25,000 টাকা। যখন এই ডিভিডেন্ডটা আমরা পরিশোধ করে দিব তখন জাবেদা হবে আমাদের প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ডেবিট। যে প্রপার্টি ডিভিডেন্ড একটু আগে আমরা ক্রেডিট করেছিলাম সেটাকে আমরা ডেবিট করে দিয়ে আর ক্রেডিট করে দেবো কি? ওই যে বন্ড ইনভেস্টমেন্টটাকে। কারণ এই সম্পদটা আমাদের কাছ থেকে এখন শেয়ার হোল্ডারদের কাছে চলে যাচ্ছে, সম্পদটা কমে যাচ্ছে, তাই আমরা এখানে বন্ড ইনভেস্টমেন্টটাকে ক্রেডিট করে দেবো 1,25,000 টাকা দিয়ে। খুব সহজ একেবারে। আমরা যদি বন্ড ইনভেস্টমেন্ট বা আমরা যদি প্রপার্টি ডিভিডেন্ড দিয়ে থাকি, সর্বপ্রথম আমরা প্রপার্টির ভ্যালুটাকে মূল্যায়ন করব। মূল্যায়ন করার পর মূল্যায়িত যে ভ্যালুটা আসে সেই ভ্যালুতে আমরা ডিভিডেন্ডটা দিয়ে দিব। আর যখন ডিভিডেন্ডটা ঘোষণা করবা তখন জাবেদা হবে রিটেন আর্নিংস ডেবিট
প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আর যখন ডিভিডেন্ডটা পরিশোধ করে দিবা তখন প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ডেবিট করে যে সম্পদটা দিয়েছো সেই সম্পদটাকে ক্রেডিট করে দিবা, তাহলে তোমাদের জাবেদাটা হয়ে যাবে। তো আশা করি তোমরা আমাদের এই লেকচারটা বুঝতে পারছো এবং আমাদের এই ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা এবং আমাদের চ্যানেলের সাথে থাকবা এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজের সাথে থাকবা। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।